আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আজ পাঠ করছি শ্রী তুষারকান্তি ঘোষের লেখা ছোট গল্প মসি বড় না অসি বড়। আমি খবরের কাগজের সম্পাদক। বহু সভাতে আমাকে অনেকেই তাই প্রশ্ন করেন, এটা কি সত্য যে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড? অর্থাৎ কিনা কলম বড় না অসি বড়? সৈনিকেরা অবশ্য আমার সঙ্গে একমত হবেন না, তবে আমি মনে করি যে তলোয়ারের চেয়ে কলমই বেশি ক্ষমতাশালী। একবার এক মিলিটারি অফিসারের সঙ্গে এক মৎস্যজীবী কেরানির মতদ্বৈধ হয়েছিল এবং তার ফল কি হয়েছিল সে কথাই আমি আজ বলবো। এ কথা আপনারা অনেকেই জানেন যে যারা গভর্নমেন্ট অফিস থেকে পেনশন আনতে যান তাদের আইডেন্টিটি অর্থাৎ কিনা তারা যে আসল লোক তার পরিচয় দিতে হয়। তাদের পরিচয় সম্বন্ধে পেনশন অফিসে একটা বর্ণনা থাকে, যেমন তাদের আকার কেমন, কোনো এক বিশেষ চিহ্ন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এ অনেক দিন আগেকার কথা। তখন ব্রিটিশ রাজত্ব চলছে। এক জবরদস্ত জঙ্গি সাহেব নিজের পেনশন নিজেই আনতেন। এই সাহেব মিরাটে চাকরি করতেন ও পরে রিটায়ার করে কলকাতায় বাস করেন। তাকে পেনশন অফিসের লোকেরা চিনত, তাই কখনো কোনো গোলমাল হয়নি। কিন্তু একবার গোল বাঁধল। সেদিন কি কারণে জানি না, সেই জঙ্গি সাহেবের মেজাজটা খুব রুক্ষ ছিল। আর সেই দিনই যে কেরানিটি পেনশন দিচ্ছিল তার মেজাজটাও খুব শরীফ ছিল না। এই কেরানিটি ডিসপেপসিয়ায় ভুগতেন ও শরীরের অবস্থা অনুযায়ী তার মেজাজ কখনো গরম কখনো ঠান্ডা থাকতো। মেজাজ খারাপ হলে তিনি অনেক সময় এমন কাজ করতেন কিংবা এমন কথা বলতেন যা অন্য সময় করতেন না। রাগ হলে তার ভয় ডরও থাকতো না। এখন সেই দিনের কথা বলি। মিলিটারি সাহেবটি তাড়াতাড়ি পেনশন চাইছিলেন, আর কেরানিটি তাকে বলছিলেন ওয়েট ওয়েট, অর্থাৎ অপেক্ষা করুন। বার কতক এরকম হবার পর গেল সাহেবের মেজাজ বিগড়ে এবং রাগের চোটে তিনি কেরানিটিকে বলে উঠলেন, জানো আমি কে? এক্ষুনি এক কোপে তোমার মুন্ডু উড়িয়ে দিতে পারি। কেরানিটির মেজাজ সেদিন সপ্তমে চড়েছিল। তিনি সাহেবের নাকের সামনে তার পেন্সিলটি তুলে বললেন, আমার তলোয়ার নেই, সুতরাং তোমার মুন্ডু হয়তো কাটতে পারবো না, কিন্তু এই পেন্সিল দিয়ে তোমার সামনের দাঁত দুটো ভেঙে দিতে পারি, তা জানো? শোনা মাত্র সাহেব অগ্নিশর্মা হয়ে উঠলেন। তবে অফিসের অন্যান্য লোকেরা এসে পড়ায় ব্যাপারটা আর বেশি দূর গড়াতে পারল না। সাহেব পেনশন নিয়ে বাড়ি ফিরে গেলেন। সাহেব বাড়ি চলে যেতে বাবুটি বিড়বিড় করে বললেন, দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। কলমের এমন খোঁচা মারবো যে সামনের দুটো দাঁত থাকবে না। এর পরের মাসের কথা, সাহেব আবার পেনশন নিতে এসেছেন এবং সেই পূর্বোক্ত কেরানিটি তার নিজের স্থানে বসে আছেন। সাহেব পেনশন চাওয়াতে বাবুটি বললেন, আপনাকে এর আগে দেখেছি বলে তো মনে পড়ে না, সেই জন্য আপনার চেহারাটা আমাদের রেকর্ডের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখব।
এই কথা বলে বাবুটি সাহেবের পেনশনের বইটি সামনে খুলে সাহেবকে বললেন, আপনি একবার হাঁ করুন তো, আপনার দাঁত দেখব। সাহেব রেগে তার ৩২টি দাঁত বের করে বললেন, আমি তোমার মতো ডিসপেপটিক নই। এই দেখো, আমার সব দাঁতগুলো ঠিক আছে। বাবুটি সাহেবের দাঁত দেখে মাথা নেড়ে বললেন, হুম, এ তো বড় মুশকিল হলো দেখছি। খাতায় লেখা রয়েছে যে আপনার সামনের দাঁত দুটো নেই, অথচ আমি দেখছি যে আপনার ৩২টি দাঁতই বর্তমান। বুড়ো বয়সে দাঁত পড়ে গেলে তো আর দাঁত ওঠে না। এরূপ ক্ষেত্রে আমি আপনাকে পেনশন দিই কি করে? সাহেব শুনে বললেন, চালাকি পেয়েছো? বরাবর আমি এখান থেকে পেনশন নিচ্ছি, আর এখন পেনশন দেবে না? বাবুটি উত্তর করলেন, তা আমি কি করব? আমি তো গভর্নমেন্টের টাকা যাকে তাকে দিতে পারি না। এই সব গোলমাল শুনে অফিসের অন্যান্য লোকেরা এসে সাহেবকে বললেন, পেনশন বাবুর কোনো দোষ নেই। বইয়ের বর্ণনার সঙ্গে আপনার চেহারা যখন মিলছে না, তখন বাবু কি করবে? আপনার পুরনো অফিস থেকে আপনার আইডেন্টিটি আনিয়ে নিন না। সাহেব বললেন, আমি এখন খাবো কি? আমার সেই মিরাটের রেজিমেন্ট এখন কোথায় বদলি হয়ে গেছে আমি জানি না। সেখান থেকে আমার আইডেন্টিটি আনতে গেলে অনেক দেরি হবে। পেনশন বাবুটি বললেন, আমরা তার কি জানি? এই কথা শুনে সাহেব রাগে গড়গড় করতে করতে চলে গেলেন। বাড়িতে সাহেবের স্ত্রী ছিলেন খান্ডারনি। বিনা পেনশনে বাড়িতে ঢোকাতে তিনি সাহেবের হাঁড়ির হাল করলেন। বললেন, যেখান থেকে পারো পেনশন নিয়ে এসো, নইলে তোমার একদিন কি আমার একদিন। সাহেব বিমর্ষভাবে ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলেন, কিন্তু কেউ এমন বুদ্ধি দিতে পারল না যাতে তখনই পেনশন পাওয়া যায়। সাহেবের বন্ধুরা সকলেই বললেন, এ মিলিটারি ডিপার্টমেন্টের ব্যাপার, এর আইন কানুন বড়ই শক্ত। তুমি তোমার পুরনো রেজিমেন্ট থেকে আইন অনুযায়ী তোমার আইডেন্টিটি আনবার চেষ্টা করো। তবে এক কাজ করতে পারো, তুমি কলকাতার পেনশন অফিসকে একটা কড়া চিঠি লিখে দেখতে পারো। সাহেব অগত্যা তাতেই রাজি হলেন এবং পরদিনই মিরাটে ও কলকাতার পেনশন অফিসকে পত্র লিখলেন। দিনের পর দিন যায়, সাহেবের স্ত্রীর মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে। বাড়িতে অর্থাভাবে সুখ স্বাচ্ছন্দ্য নেই। সাহেবকে উঠতে বসতে খোটা খেতে হচ্ছে। মেম সাহেব দিনরাতি দুঃখ করেন, এমন অপদার্থের হাতে পড়েছিলুম যে নিজের পেনশনটা অবধি আনতে পারে না। এই বুড়ো বয়সে আমাকে ভাত কাপড়ের কষ্ট পেতে হচ্ছে। উনি আবার মিলিটারি সাহেব। প্রকাণ্ড গোঁফ থাকলেই মরদ হওয়া যায় না। মরি মরি সেই গোঁফ আবার মোম দিয়ে খাড়া করা হয়। কখনো বা ভীষণ রেগে গিয়ে বলেন, বেরো আমার সামনে থেকে। কাল যদি টাকা না আনতে পারো তবে বাড়ি ঢুকতে দেব না। ২০-২৫ দিন পর সাহেব পেনশন অফিস থেকে জবাব পেলেন। তারা লিখেছে, আপনার পত্র পাইলাম, আমরা এখনই এ ব্যাপারে অনুসন্ধান করিতেছি। আরো দিন পাঁচেক পর সাহেব মিরাট থেকে উত্তর পেলেন যে তার পত্র যথাস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরের মাসের পেনশনের দিনে সাহেব পেনশন অফিসে গিয়ে
দেখলেন যে সেই বাবুটি ডেস্কের সামনে বসে আছেন। সাহেবের তখন বীরত্ব জল হয়ে গিয়েছে। বাবুটিকে অনেক অনুনয় বিনয় করলেন এবং তার মুন্ডু কাটবেন বলেছিলেন বলে অনেক ক্ষমা প্রার্থনাও করলেন। বাবুটির কিন্তু সেই একই কথা, বর্ণনা না মিললে আমি আপনাকে পেনশন দিই কি করে? সাহেব সেবারেও ক্ষুণ্ণ মনে শূন্য হাতে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরতেই মেম সাহেব জিজ্ঞাসা করলেন, পেনশন এনেছো? সাহেব অনেক কাকুতি মিনতি করে জানালেন যে তিনি পেনশন পাননি। আমি অনেক অনুরোধ করেছি, এমনকি ক্ষমা প্রার্থনাও করেছিল, কিন্তু সেই বাঙালি বাবুটি কিছুতেই শুনলে না। মেম সাহেব বহু কষ্টে 1 মাস চালিয়েছিলেন। এখন আরো 1 মাস কি করে চালাবেন ভেবে রণচণ্ডী মূর্তি ধারণ করলেন। সাহেবের মোচার মতো গোঁফ খামচে ধরে বললেন, এক্ষুনি এই গোঁফ কামিয়ে এসো, আর আজ থেকে গাউন পরো। যে নিজের অর্জিত পেনশন ঘরে আনতে পারে না, সে মেয়ে মানুষেরও অধম। সেই দিন সাহেব ক্লাবে গিয়ে তার বন্ধু বান্ধবদের কাছে আবার এই কথাটি পারলেন। সকলেই সাহেবের জন্য দুঃখিত, কিন্তু কেউই এমন কোনো সৎ পরামর্শ দিতে পারলেন না যাতে সাহেব তক্ষুনি পেনশনটি পান। এক বন্ধু বললেন, তুমি মিরাটে ও কলকাতায় আবার রিমাইন্ডার দিয়ে চিঠি লেখো। কিন্তু গভর্নমেন্টের উচ্চ কর্মচারী। আর এক বন্ধু বললেন, ওতে কোনো আশু ফল হবে না। আমি সিভিল কর্মচারী আর তুমি মিলিটারি কর্মচারী। আমরা দুজনেই গভর্নমেন্ট অফিসের হালচাল জানি। তারা টাকার ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চাইবে না এবং তাড়াতাড়িও কিছু করবে না। তারা মাসখানেক বাদে আবার জবাব দেবে, Your grievance is receiving our prompt attention. অর্থাৎ কিনা, আমরা খুব সত্বরই তোমার নালিশ সম্বন্ধে বিবেচনা করিতেছি। এতে তোমার কি লাভ হবে? এই কথা শুনে সাহেব অত্যন্ত মুষড়ে পড়লেন এবং গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। খানিকক্ষণ বাদে তিনি বন্ধুদের বললেন, তোমরা আমার বাড়ির অবস্থা বুঝছো না। গিন্নি আমার গোঁফ ধরে ওঠ বোস করিয়েছে। কাল নোড়া দিয়ে আমার দাঁতগুলো ভাঙবেন। এক বৃদ্ধ সাহেব নীরবে এক পাশে বসে চুরুট খাচ্ছিলেন এবং এই সব কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, আমি এর উপায় করে দিতে পারি, যদি আমার কথা শোনো। তবে এতে তোমার কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। আর জানো তো, হিন্দুরা বলে অর্ধং ত্যাজ্যতি পণ্ডিতঃ, আর আমরা বলি half a loaf is better than no bread। তবে তোমাকে অর্ধেক ত্যাগ করতে হবে না, সামান্য কিছু ত্যাগ করলেই চলবে। পেনশনার সাহেব এই কথা শুনে আগ্রহের সঙ্গে বলে উঠলেন, ভাই, তোমার মতলবটি বাতলিয়ে দাও, আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। বৃদ্ধ সাহেব উত্তর করলেন, কেন? তুমি তো তোমার নিজের উপায় বাতলিয়ে দিয়েছ। তুমি তো বললে যে তোমার গিন্নি নোড়া দিয়ে তোমার সমস্ত দাঁতগুলো উপড়ে ফেলবে। তার চেয়ে কেন তুমি নিজেই সামনের দাঁত দুটো তুলে ফেলো না? তাহলে কালই তো পেনশন পেয়ে যাও। মিরাটেও চিঠি দিতে হবে না, আর আইডেন্টিটিও আনতে হবে না। তোমার বয়সও তো হয়েছে, ও আর কতদিনই বা থাকবে। আর আজকাল এমন পেইনলেস এক্সট্রাকশনের ব্যবস্থা হয়েছে যে তোমার দাঁত তুললে তুমি জানতেও পারবে না। এই তো সামনেই চৌরঙ্গিতে ডাক্তার আর আহমেদ রয়েছেন, তিনি দুটো দাঁতও তুলে দেবেন আর বাঁধিয়েও দেবেন। সেই দাঁত পড়ে থাকলে কেউ জানতেও পারবে না
যে তোমার দুটো দাঁত নেই, কেবল পেনশন আনবার দিন দাঁত দুটো বাড়িতে খুলে রেখে যাবে। এই প্রস্তাব শুনে সাহেবের সব বন্ধুরা খুব উৎসাহিত হয়ে উঠলেন এবং সকলেই বললেন, এর চেয়ে সোজা আর ভালো প্ল্যান হতে পারে না। তাদের মধ্যে আবার যারা আগে দাঁত তুলিয়েছিলেন তারা জানালেন যে আজকাল দাঁত তোলাতে কোনো কষ্ট নেই। মিলিটারি সাহেবও তখন এই প্রস্তাবে রাজি হলেন। এর ৩-৪ পরের কথা। সাহেব বাড়ি থেকে বেরোবার সময় হাসি মুখে মেম সাহেবকে বলে গেলেন, আজ যদি পেনশন আনতে না পারি তো তুমি আমার সব দাঁতগুলো নোড়া দিয়ে ভেঙে দিও। পেনশন অফিসে গিয়ে সাহেব দেখলেন যে সেই ডিসপেপটিক বাবুটি ডেস্কের সামনে বসে আছে। সাহেব সামনে আসতেই বাবুটি বললেন, আপনার আইডেন্টিটি এনেছেন কি? সাহেব একগাল হেসে বললেন, এই দেখুন আমার আইডেন্টিটি। এবার বর্ণনায় মিলেছে তো? কেরানি বাবুটি সাহেবের পেনশন তখনই দিয়ে দিলেন। সাহেব টাকাগুলি পকেটে নিয়ে যখন তার কাছ থেকে হাসি মুখে বিদায় নিচ্ছেন, তখন বাবুটি তার পেন্সিলটি সাহেবের গোঁফের সামনে নেড়ে বললেন, সাহেব কলমের খোঁচাটি কেমন বুঝলে তো? তোমার তলোয়ার বড় না আমার কলম বড়? সাহেব বাঙালি বাবুর হাত দুটি ধরে বললেন, তোমার কলমই বড়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।